বছর শেষ হতে বাকি মাত্র কিছুদিন। বাড়ির দেওয়ালে পুরনো ক্যালেন্ডার বদলে দেওয়ালে টাঙানো হবে নতুন ক্যালেন্ডার, সাথে নতুন বছরের কত শত পরিকল্পনা। কিন্তু স্মৃতির পাতায় থেকে যাবে 2024 সালে কাটানো সেরা কিছু মুহূর্তগুলো। এরকমই এক ভ্রমণ কাহিনী যেটা বলা এখনও বাকি রয়ে গেছে, যার গল্পের শুরুটা হয়েছিল হাওড়া স্টেশন থেকে। ছোটবেলা থেকে কম বেশি আমরা প্রত্যেকেই কয়লায় রান্না করে খেয়েছি। আজকে গল্পের শুরুতে হঠাৎ ভাবছে কয়লার কথা কেন বলছি, যদিও আজকের গল্পের বিষয়বস্তু আমাদের কয়লা নয়। এখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু কয়লার জন্য ভীষণ বিখ্যাত। একদিনের ভ্রমণে ধানবাদ। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছি তার জন্য কিন্তু আলাদা করে ডেফিনেশন দেওয়ার দরকার হয় না। আমার পেছনে হাওড়া স্টেশন, আর তার পেছনে হচ্ছে হাওড়া ব্রিজ। আমার ট্রেন হচ্ছে হাওড়া যোধপুর এক্সপ্রেস, যেটা ছাড়বে 11টা 25 নাগাদ, আমাদের ধানবাদ পৌঁছে দেবে 3টে 25 নাগাদ। 4 ঘন্টার এই জার্নিতে আমরা পার করব হচ্ছে 259 কিলোমিটার পথ। মাঝখানে আছে বর্ধমান এবং আসানসোল। তারপর সেখান থেকে আমাদের ট্যুর শুরু করব। চলো আর বেশি কথা বলবো না, একেবারে প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। সময় এই মুহূর্তে ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজতে যায়। এই মুহূর্তে চলে এসেছি 9 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দিয়ে 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস। আমার কোচ হচ্ছে S473। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে রাত 11টা 25, আর আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হাওড়া থেকে ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু হচ্ছে বর্ধমান, যেটা 94 কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছাবো। আর মাঝখানে পড়বে কিন্তু হচ্ছে 34খানা ইন্টারমিডিয়েট স্টেশন। কলকাতা থেকে ধানবাদ ঘুরতে যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেনগুলির নাম স্ক্রিনে শেয়ার করলাম। যদি তোমরা সকালের ট্রেনে যাও তাহলে সব জায়গা ঘোরা সম্ভব হবে না। সবথেকে ভালো 2 দিন থাকলে পরেশনাথ পাহাড়টাও তোমরা ঘুরে নিতে পারো। হাওড়া থেকে মাত্র 94 কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছেছিল বর্ধমান জাংশনে। এখানে মাত্র হল্ট ছিল 2 মিনিট। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে মাত্র 6 মিনিট লেট। পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল। 200 কিলোমিটার জার্নি করার পর পৌঁছাবে। ট্রেন আমাদের নন স্টপ চলবে। কাল 25টা ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু পার করবে। সময় ঘড়িতে এই মুহূর্তে 2:10 ট্রেন আমাদের আসানসোল ছাড়লো। পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে কিন্তু ধানবাদ। ট্রেন কিন্তু খুব সুন্দর চলছে। ওখানে গিয়ে কোথায় থাকবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। হাওড়া থেকে মাত্র 257 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম ধানবাদ স্টেশনে। নম্বর প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ থাকবো রিটায়ারিং রুমে। আজ অব্দি যতগুলো জায়গায় গিয়েছি ঘুরতে, সেখানকার বিভিন্ন স্টেশনগুলোয় যে রিটায়ারিং রুমগুলো আছে সেগুলোকে মোটামুটি আমি চেক ইন করে থাকি। আজকে এই মুহূর্তে ধানবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে রিটায়ারিং রুমে আমি উঠেছি। হচ্ছে এসি ডিলাক্স রুম। আমার ভাড়া পড়েছে এখানে 475 টাকা। বেশ বড় রুম। যারা তোমরা রাত্রিবেলা ধানবাদ স্টেশনে আসবে, সকালবেলা থেকে সাইট সিন শুরু করবে, যদি তোমরা চাও তাহলে এই রিটায়ারিং রুমে থেকে পরের দিন সকালে জার্নিটা স্টার্ট করতে পারো। এটা আমাদের টোটাল বুকিং ছিল 24 ঘন্টার। 24 ঘন্টার আমাদের ভাড়া পড়েছে 475 টাকার মতো। এই হচ্ছে রিটায়ারিং রুম। একটা কিং সাইজ বেড রয়েছে, এসি, আয়না, এত বড় একটা রুম। ওপরে 2টো পাখা, টেবিল, আলমারি। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের লাইটটা একটু প্রবলেম আছে। এই হচ্ছে আমাদের ওভারঅল রুমটা। সকালবেলা আবার ব্যাক করছি। এখন কিছুক্ষণ বিশ্রাম নিই, তারপরে দেখা হবে আবার তোমাদের সাথে। ধানবাদ স্টেশন থেকে তোমাদের জানাই সকলকে গুড মর্নিং। এই মুহূর্তে ঘড়িতে সময় হয়ে গেছে 7টা 50। নভেম্বর মাসের এই 3 তারিখে যে ফিলটা পাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, চারিদিক পুরো দেখো, কিছু বুঝতে পারছো? পুরো ফগি ওয়েদার, পুরো কুয়াশা একদম ঢেকে রয়েছে। বেশ ভালো ঠান্ডা লাগছে। আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব হচ্ছে বেশ কিছু সাইট সিন, সেগুলো তোমাদের পথে দেখাবো। আর এইটা হচ্ছে ধানবাদ স্টেশনের বাইরেটা, আর এইখান থেকে সমস্ত গাড়ি তোমরা পেয়ে যাবে।
ধানবাদ স্টেশনের বাইরে থেকে তোমরা সাবধানে অটো কিংবা 4 চাকা গাড়ি বুক করবে, কারণ বাইরে আসলেই সমস্ত ড্রাইভাররা ঘিরে ধরবে। আমি যেই দাদার সাথে ঘুরেছি উনি অত্যন্ত ভদ্র মানুষ, ওনার অটোতে ঘুরে আমরা সত্যিই খুশি হয়েছিলাম। ধানবাদ থেকে আমরা এখন যাচ্ছি উশ্রী ওয়াটারফলস, আমাদের প্রথম ডেস্টিনেশন। ঘড়িতে সময় এই মুহূর্তে 8:30। তোমাদেরকে বললাম যে ধানবাদ স্টেশনের বাইরে এসে আমরা কিভাবে গাড়ি বুক করেছি। আমরা যখন আসবে খুব সাবধানে কিন্তু গাড়ি বুক করবে। আমরা এখন যে ভাইয়ার সাথে যাচ্ছি ওনাকে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। উশ্রী ওয়াটারফলস ধানবাদ স্টেশন থেকে 60 কিলোমিটারের দূরত্ব। ধানবাদ স্টেশন থেকে মোটামুটি এই মুহূর্তে আমরা 40 কিলোমিটার চলে এসেছি। এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা। আর যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন সেটা হচ্ছে ধানবাদের বরাকর নদী। এটা হচ্ছে এই বরাকর নদী। নদীর জল দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে রয়েছে একদম। সমস্ত গ্রামের মানুষরাই স্নান করছে, গ্রামের পরিবেশ যেরকম হয় আর কি। এপাশে পুরো ধুধু মাঠ আর এপাশে বরাকর নদী, বেশ ভালো জায়গা। আর ওয়েদার যদি ঠিকঠাক থাকতো তাহলে এখান থেকে একটা ভালো সুন্দর সানরাইজ দেখা যেত, কিন্তু ব্যাড লাক, সূর্য অলরেডি মাথার উপরে উঠে গেছে। আর আমাদের প্রথম ডেস্টিনেশন থেকে আমরা এখনও 20 কিলোমিটার পেছনে আছি। ধানবাদ স্টেশন থেকে মোটামুটি প্রায় 1.25 ঘন্টা 60 কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য উশ্রী ওয়াটারফলস। তার আগে দেখালাম হচ্ছে উশ্রী রিভার। উশ্রী ওয়াটারফলসটা ধানবাদের মধ্যে পড়ে না, এটা গিরিডির মধ্যে পড়ে যায়। যেহেতু ধানবাদ ঘুরতে আসলে এটাও একটা ওয়ান ডে ডেস্টিনেশন হিসাবে থাকতে পারে, তো সেই কারণে এই উশ্রী ওয়াটারফলসে অনেকে আসে। এরকম ওয়াটারফলস না সত্যি কথা আমি খুব একটা যাইনি, আর ভীষণ ভালো লাগছে। আর এই চারপাশটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, কিন্তু এখানে বসে কিন্তু বেশ সময় কাটানো যায়। এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই সহজ পাঠের গল্প আমাদের উশ্রী ওয়াটারফল। কি দারুণ জায়গা দেখো। শীতকালে কিন্তু এই জায়গায় কিন্তু আসা যেতেই পারে, একদিনের একটা ডেস্টিনেশন আমাদের হতে পারে ধানবাদ। ঝড়ের গতিতে সেই ওপর থেকে জল বয়ে আসছে। এখানে জলগুলো যখন নিচে আসছে না, এখানে পুরো ফেনা হয়ে যাচ্ছে, হলুদ হলুদ ফেনা হচ্ছে। জাস্ট দারুণ দারুণ লাগছে। শীতকালের এই মরশুমে এসে এরকম যে ভিউ পাবো সেটা একেবারেই আমি আশা করতে পারিনি। হ্যাঁ, বর্ষাকালে আসলে এই জায়গার সৌন্দর্য কিন্তু আরও ভালো লাগবে। আরও 4টে স্টেপে কিন্তু জল এখানে পড়ছে। ধানবাদ ঘুরতে এসে প্রথমেই এইটাকে রাখার কারণ হচ্ছে এটা হচ্ছে স্টেশন থেকে 60 কিলোমিটার দূরে, তাই জন্য দূরের গন্তব্যটা আগে কমপ্লিট করে নিলাম, তাহলে কি সুবিধা হয়। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনেছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের 2-1 দিন মাত্র ছুটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের ষষ্ঠ পাঠে উশ্রী নদীর এই বর্ণনা ছোটবেলার কথাগুলো মনে করিয়ে দেয়। এছাড়াও সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুতেও এই নদীর কথা উল্লেখ আছে। ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত এই জলপ্রপাত উশ্রী শব্দের মানে সুন্দর উৎস। এই নদী বরাকর নদীর একটি উপনদী। একটি খাড়া ঘাট দিয়ে প্রবাহিত হয়ে 3টি পৃথক স্রোতে প্রায় 12 মিটার অর্থাৎ 39 ফুট নেমে গেছে।
আমরা ওয়াটারফলস থেকে চলে এসেছি আমাদের গাড়ির সামনে। এখানে কিছু ইনফরমেশন তোমাদেরকে এবার দিই। এই জায়গাটা যেহেতু একদম জঙ্গল এরিয়া, এখানে কিন্তু হিসাব মতো কোনো গাড়ির পার্কিং ফিস লাগার কথা নয়। গ্রামের একজন মানুষ এসে বলছে এখানে পার্কিং ফিস লাগবে 30 টাকা, একটা টোকেন ধরিয়েছে। আমাদের ড্রাইভার দাদা বলছে এখানে আবার পার্কিং কবে থেকে লাগে। দাদা এনকোয়ারি করতে গেছে যে এখানে পার্কিং ফিস লাগে কি না। আমরা যখন ওখানে ঘোরাঘুরি করছিলাম বা ছবি ভিডিও করছিলাম, গ্রামের দুজন বয়স্ক মানুষ আমাদের দেখছিল যে আমরা পড়ে যাই কিনা। অ্যাকচুয়ালি গ্রামের মানুষ তো, ওনারাই এখানকার রক্ষণাবেক্ষণ করে। যদি তোমরা খুশি হয়ে কিছু দিতে চাও দিতে পারো ওনাদের, আমরাও দিয়েছি আমাদের সাধ্যমতো। আজকে আমি যার সাথে ঘুরছি দাদাকে দেখে আমার খুব ভালো লেগেছে। এই হচ্ছে চন্দনদা। তো আমি চন্দনদার নাম্বার ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা যখন ধানবাদ ঘুরতে আসবে অবশ্যই দাদাকে ফোন করে আসবে। এবং দাদা কিন্তু খুব ভালো মানুষ, আমার খুব ভালো লেগেছে। দাদা বহুত আচ্ছা আদমি হ্যাঁ, हमको बहुत पसंद आया। তোমরা যদি অটোতে আসো মোটামুটি 4-5 জন বা 6 জন আসলেও কিন্তু এখানে চলে আসবে। আমাদের যেটা খরচা হয়েছে আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে কিন্তু দিয়ে দেবো। আর অবশ্যই দাদাকে ফোন করে আসবে। দাদার নাম হচ্ছে চন্দনদা। মাঝপথে যাওয়ার সময় আমরা দাঁড়িয়ে গেছি এখানে একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে টুন্ডি। খিদে পেয়েছে, সকাল থেকে খুব একটা ব্রেকফাস্ট করা হয়নি। তো এখানে একটা দোকান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে আলুর পকোড়া, ঠিক 150 গ্রাম মতো নিলাম, আর 2টো সিঙ্গাড়া। এত বড় বড় সিঙ্গাড়া এখানে দাম হচ্ছে মাত্র 5 টাকা। আর আমাদের ওখানে সিঙ্গাড়া এইটুকু সিঙ্গাড়া 7 টাকা 8 টাকা দাম। এই হচ্ছে গ্রামের সাথে শহরের পার্থক্য। এত জোর খিদে পেয়ে গেছে মানে আর থাকতে পারছি না। গ্রামের পকোড়া সাথে যদি একটু মুড়ি হতো তাহলে তো পুরো জমে ক্ষীর, আর সাথে এরকম কলা। অটোতে বসেই সকালে হালকা জলখাবার সেরে রওনা হলাম তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। আসলে এই জায়গাগুলো ভীষণ সুন্দর, কিন্তু দূরত্বগুলো অনেকটা বেশি। অলমোস্ট আমরা প্রায় চলে এসেছি। ধানবাদ স্টেশন থেকে তোপচাঁচির দূরত্ব কিন্তু প্রায় 35 কিলোমিটার। এখানে না ঢোকার সময় পার্কিং ফিস দিতে হয়। অটোর জন্য হচ্ছে 50 টাকা, বিভিন্ন বাস আছে টাটা ম্যাজিক, বোলেরো, এগুলোর জন্য 100 টাকা, মিনি বাস বা ট্যাক্সি এগুলোর জন্য 200 টাকা। পৌঁছে গিয়েছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন তোপচাঁচি লেক। উসরি থেকে এখানে পড়লো হচ্ছে 85 কিলোমিটার। 10:30টায় রওনা হয়েছিলাম উসরি ওয়াটারফলস থেকে। অলমোস্ট প্রায় 2.5 ঘন্টা। দূরে যেয়ে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোপচাঁচি লেক, আর পেছনে হচ্ছে পাহাড়। এইরকম একদিনের ট্যুরে আসলে ধানবাদ কিন্তু একটা আদর্শ জায়গা হতে পারে। লেকে যদি বোটিং হতো না খুব ভালো হতো। আরেকটা জিনিস আমি এখানে শুনেছি যে উত্তম কুমারের বাড়ি আছে, তার খবর এখনো পাইনি। যদি পাই অবশ্যই দেখাবো। এই লেকটা চালু হয়েছিল 15 নভেম্বর 1924। তো কঙ্কন, ধানবাদ এসে কিরকম লাগছে? ধানবাদ এসে উসরি ওয়াটারফলসটা খুবই ভালো লেগেছে। তোপচাঁচি লেকে যদি একটা বোটিং এর ব্যবস্থা হতো খুব ভালো হতো। লেকটা খুবই বড়, অ্যাকচুয়ালি এটা কৃত্রিম লেক। ধানবাদ শহরের জল সরবরাহের জন্য এই লেকটাকে বানানো হয়েছিল। এটা একটা মোটামুটি পিকনিক স্পট বলা যেতে পারে, তাই সেরকম খাবারের দোকান কিন্তু কিছু নেই। এই এখানে একটা দোকান আছে যেখানে চিপস, জলের বোতল, বিস্কুট এইসব বিক্রি হচ্ছে। তোপচাঁচি লেক থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে এন্ট্রি গেট। বেরোনোর সময় হঠাৎ করে চোখে পড়লো এই বাড়িটার অবস্থা কিন্তু একদম ভগ্নদশার মতো অবস্থায় রয়েছে। এখানে আগে প্রচুর শুটিং হতো। যেহেতু এই জায়গাটা খুব শান্তিপ্রিয় জায়গা, আমাদের বাংলার সব থেকে বড় সুপারস্টার, আমি তো ওনার সিনেমা প্রচুর দেখেছি। এই হচ্ছে আমাদের উত্তম কুমারের সেই বিশাল বড় বাড়ি। অযত্নে হয়ে পড়ে রয়েছে এখন এই বাড়িটা, দেখাশোনার কোনো লোক নেই, সব কিছুই বন্ধ। তবুও কিন্তু আমরা একটা স্পট হিসাবে ধরে নিয়েছি এটাকে। কত পুরনো দিনের বাড়ি দেখো, বুঝতেই পারছো কত বড় জায়গা নিয়ে উনি এই জায়গাটা কিনেছিলেন। আসলে এটা কোনো সাইট সিন নয়, এটা একটা স্মৃতি। একটা মানুষ আমাদের ইন্ডাস্ট্রিকে কি দিয়েছে, আমাদের বাংলাকে কি দিয়েছে। যেহেতু এই পথেই পড়ে, সেই কারণে আজকাল প্রচুর মানুষ এখানে আসে, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসে বা যারা বাঙালিরা আসে, যারা উত্তম কুমারকে চেনে। সেই কারণেই এটা দেখানো। তোমরা কেউ ধানবাদে ঘুরতে আসো অবশ্যই এসো। জায়গাটা ভালো, বাড়িটা ভালো, বাট কেউ থাকে না এখানে, এসে কোনো কিছু এক্সপেক্ট করবে না। ঘড়ি কাটার সময় এই মুহূর্তে দুপুর 2টো। এটা হচ্ছে কলকাতা দিল্লি হাই রোড। হাই রোডের পাশেই আমাদের দাদাকে বললাম একটা ভালো দেখে একটা হোটেলে দাঁড় করাতে, খাবো আমরা। ভূষণ হোটেল অ্যান্ড লজ। তোরে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। নিয়ে নিয়েছি এখন পনির বাটার মশালা,
আর হচ্ছে তন্দুরি রুটি। খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাক, খুব একটা খারাপ বলবো না, খুব ভালোও বলবো না। ধানবাদ হলো ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্প শহর। এই শহর ভারতের কয়লার রাজধানী হিসাবে পরিচিত। ধানবাদ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের কাছে অবস্থিত। এই শহরের অর্থনীতি গড়ে উঠেছে প্রধানত শহরের পার্শ্ববর্তী এলাকার খনি ও খনিজ শিল্পকে কেন্দ্র করে, এবং এখানে উৎপাদিত খনিজ দ্রব্যের প্রধান হলো কয়লা। তোপচাচি লেক থেকে অলমোস্ট প্রায় 1 ঘন্টা 34 কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি আমাদের আজকের শেষ ডেস্টিনেশন ভাটিন্ডা ওয়াটারফলস। দূর থেকে দেখে অসাম লাগছে, মানে উশ্রী ওয়াটারফলসের থেকেও আরও বেশি সুন্দর। আর একটা কথা বলে দিই, যখন ওই গলির ভেতর থেকে ঢুকলো প্রচুর বাম্পার, যেহেতু একটা এখানে জনবসতি এরিয়া, 3 কিলোমিটার আসতে মনে হয় 30-40টা বাম্পার টপকেছি আমরা। আমাদের তো মাসাজ হয়ে গেছে পুরো শরীরে। দূরেই দেখা যাচ্ছে আমাদের ভাটিন্ডা ওয়াটারফলস। ধানবাদে ভীষণ একটা পপুলার ডেস্টিনেশন এটা। আহা, দুর্দান্ত দুর্দান্ত। কেন জানি না আমার মানে দূর থেকে দেখে বেশি ভালো লাগছে, মানে পুরোটা জিনিসটা ল্যান্ডস্কেপের মতো ছড়িয়ে রয়েছে একদম। এটা কি দেখছি ভাই, জাস্ট ফাটাফাটি। ওয়াও 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 ওয়াও, জলগুলো কিভাবে আসছে, তা মানে যদি বর্ষা থাকতো এটা আরো ভালো লাগতো বেশি। মানে ওপর থেকে জল নামছে, আবার এই দিক থেকেও জল নামছে। ধানবাদের সবথেকে জনপ্রিয় ভাটিন্ডা জলপ্রপাতের কাছে দুটি নদীর সঙ্গম রয়েছে। কাটারি নদী পরেশনাথ থেকে উৎপন্ন হয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মুন্ডিতে, এবং দামোদর নদী পূর্ব দিক থেকে এসে জলপ্রপাতের কাছে দুটি নদীতে মিলিত হয়েছে। এত সুন্দর একটা জায়গা, সত্যি কথা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিছু তো করার নেই, আমাদেরকে ফিরতেই হবে। কারণ আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যে 6টার সময়। আর কিছু ডিটেলস আছে খরচাপাতি নিয়ে, সেগুলো বলে দেবো তোমাদের। এবারে জেনে নেওয়া যাক কলকাতা থেকে একদিনে ধানবাদ ঘুরতে আসার জন্য কত খরচ হয়েছে আমার। ট্রেনে যাতায়াত খরচ 400 টাকা, রিটায়ারিং রুমের ভাড়া শেয়ারে 238 টাকা, অটোতে ঘুরে বেড়ানোর খরচ 1000 টাকা, 3টি জায়গায় মোট পার্কিং খরচ 55 টাকা। আমার মোট খরচ হয়েছে 1693 টাকা। খাবার খরচটা ব্যক্তিগত, তাই দিলাম না। তাহলে আর দেরি না করে সামনের ছুটিতে বেরিয়ে পড়ুন। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের সমস্ত কিছু উত্তর দিয়ে দেবো। 7 নম্বর প্ল্যাটফর্মে ধানবাদের ট্রেনও পৌঁছে গেছে, আর আমিও একদম সঠিক সময়ে পৌঁছে গেছি। আমি এই মুহূর্তে জার্নি করবো জব্বলপুর থেকে ছেড়ে আসা হাওড়ার উদ্দেশ্যে। সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা মতো। ওই 10:30টার সময় আমাদের ট্রেন হাওড়া পৌঁছাবে। আর সমস্ত কিছু খরচ আমি আসার সময় দিয়ে দিয়েছি। আজকের এই একদিনের ধানবাদ ভ্রমণ তোমাদের কাছে কেমন লাগলো? তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গন্তব্যে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।